তিন দেশে জড়ো হয়েছে ৪৮ দল মধ্যমণি ফুটবল। এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে গোলকের ফুটবলের সেরা আসন নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি জুবাইর আহমেদ। এখন মাঠের আজকের অতিথি হিসেবে আছেন সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালিদ সাব্বির। ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ ভাইয়া, বিশ্বকাপে ব্রাজিল, আপনি নিজে ব্রাজিলের সমর্থক, স্বস্তির একটা জয় ভরে দেখলেন। হাইতি যদিও র্যাঙ্কিংয়ে প্রায় ৮৩ নাম্বার দল, অনেকখানি ব্যবধান দুটো দলের মধ্যে, তবে ব্রাজিলকে মনে হলো যে তাদের যে সেটব্যাকটা ছিল মরক্কোর বিপক্ষে ম্যাচ, মরক্কো শক্তিশালী দল হলেও ব্রাজিলের একটা উইন প্রত্যাশিত ছিল, সেই জায়গাটা থেকে যে সেটব্যাকটা ব্রাজিলের ছিল সেটার পরবর্তীতে ব্রাজিলকে মনে হলো একটা রিদম ফিরে পাওয়ার একটা প্রচেষ্টা ছিল, এবং সেই রিদমটাও বোধ করে ব্রাজিল পেয়েছে। একাদশের পরিবর্তন, যেভাবে তারা গোল পেয়েছে, ম্যাথিয়াস কুনিয়ার ইনক্লুশনটা বেশ ভালো ছিল, আমরা দেখছিলাম ফার্স্ট লাইন হিসেবে খেলে নিচ থেকে ম্যাচ বিল্ড আপ করার, সব কিছু মিলিয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে একটা জয় হলো। ব্রাজিল মনে হয় একটা পজিটিভ ভাইব খুঁজে পেল আজকের এই ম্যাচটা পরে। না, ডেফিনেটলি ব্রাজিল তো লাস্ট ম্যাচ আসলে মরক্কোর সাথে মরক্কো সুপিরিয়র টিম, এবং ব্রাজিল যেভাবে খেলেছে কামব্যাক করেছে, তো ব্রাজিল না হলে অন্য কেউ হয়তো কামব্যাক করে, আর মরক্কো যেভাবে অ্যাটাক করেছিল তো অন্য টিম হলেও হয়তো বা দুই একটা গোল খেয়ে যেত। তো আমার কাছে মনে হয় যে হাইতি যদিও অনেক আন্ডারডগ টিম, আমার কাছে মনে হয় ব্রাজিল তার স্বাভাবিক খেলাটা খেলেছে, হয়তোবা ডে বাই ডে তার পারফর্মগুলি আগে মানে বাড়িয়ে নিবে। তো সেখানে ভেনিসিয়াস, আমার কাছে কুনিয়াকে যে নামানো হয়েছিল পরের দিকে মরক্কোর সাথে, কুনিয়া যদি আগের থেকে খেলতো আমার কাছে মনে হয় রেজাল্ট হয়তো ডিফারেন্ট হতে পারতো। তো ওটা না ধরেই আমরা আজকের মানে গতকালের ম্যাচে আজকের ম্যাচে যে রেজাল্টটা হয়েছে 3-0, এইটা খেলার পর ওরা কিন্তু সেকেন্ড হাফে অত চাপ দেয়নি, বাট তারপরেও অনেক চান্স পেয়েছে, চান্স মিস করেছে। তো আমার কাছে মনে হয়েছে ব্রাজিল আবার কাম ব্যাক করেছে। তবে আমার একটা দুঃখ হচ্ছে যে রাফিনে মনে খুব শুধু ব্যথা পেয়েছে। এখন কী ধরনের ব্যথা যা শুনছি, এখন যদি রাফিনের টিম থেকে আউট হয়ে যায় তখন কিন্তু টিমের জন্য অনেক একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে। ব্রাজিলের এই ম্যাচটাতে সবচেয়ে বড় যদি প্রাপ্তির জায়গা বলে সম্ভবত ম্যাথিয়াস কুনিয়াকে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে যেটা দেখি, তিনি অনেকখানি ট্র্যাক ব্যাক করেন, সেখান থেকে ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে তিনি বলের যোগানটা দেন, এবং কুনিয়ার এই ম্যাচটাতেও যে জিনিসটা দেখা গেলো যে তার মিডফিল্ডে তার পুরো ম্যাচে 41টা টাচ ছিল, তার মোস্ট অফ দেম ওয়ার ইন দ্য মিডফিল্ড, অ্যান্ড সেখান থেকে সেটার কারণে ভিনিসিয়াসকে এবং রাফিনিয়াকে অনেক বেশি গতিশীল দেখা গিয়েছে, তারা যে কাজটা করতে পছন্দ করেন উইং থেকে ভেতর আসা। কুনিয়ার খেলাটাকে আপনি কীভাবে এই সাপোর্টটা বলতেছি, এই সাপোর্টটা পেয়েছে যেটা কুনিয়া আজকে করেছে। আমি মনে করি যে এই জায়গায় যদি নেইমার থাকে তাহলে কুনিয়াও সাপোর্ট পাবে, নেইমারও এই ভিনিসিয়াস সাপোর্ট পাবে, রাফিরও সাপোর্ট পাবে। তো সেই জায়গাটা কিন্তু কুনিয়াই সেই কাজটা করেছে, এবং সে সাপোর্টটা ভিনিসিয়াসকে এবং রাফিনোকে দিয়েছে, এবং রাফিনো ভিনিসিয়াসকে গোলও করিয়েছে এবং নিজে 2টা গোল করেছে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে কুনিয়াকে প্রথম থেকে 11 জন নামিয়ে কিন্তু মানে আমার কাছে মনে হয় ব্রাজিল টিমটা ভালো খেলছে। আপনি বলছিলেন যে ম্যাথিয়াস কুনিয়ার যে ইনক্লুশনটা, সে নিজে 2টো গোল করেছে, এবং ভিনিসিয়াসকে দিয়ে একটা, আমরা ব্রাজিলের গোলগুলো আজকে একবার দেখতে চাইবো। ব্রাজিলের সেই গোলগুলো দেখলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে ব্রাজিল অ্যাকচুয়ালি যেই খেলাটা খেলতে চেয়েছে সেই খেলাটা অ্যাকচুয়ালি আপনি কতটা তারা ভালোভাবে খেলতে পারলো। 22 মিনিটের ফার্স্ট গোলটা যদি আমরা দেখি, ডিফেন্স থেকে একটা পাস আসলো, সেখান থেকে বল উইন করলো ব্রাজিল, অ্যান্ড আলটিমেটলি সেই কুনিয়াই বলটা উইন করেছে, তার একটা দুর্দান্ত রান। অ্যান্ড ভাইয়া, গোলটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। এটা হলো ডিফেন্সের ফাম্বেলের কারণে, ডিফেন্স যেহেতু ও বল নিশ্চিত গোল হয়ে যাবে, ডিফেন্সটা কিন্তু নক করেছে, নক করার কারণে ডিফেন্সের কারণে কিন্তু গোল হয়ে গেছে। এটা ডিফেন্সের পায়েও লেগেছে এবং কুনিয়ার পায়েও কিছু লেগেছে। কুনিয়ার পজিশনিং সেন্সটা বোধ করে এখানটা একটা প্রশংসার দাবিদার। মিডফিল্ড থেকে সে বলটা তৈরি করে সামনে দিয়েছে, এবং তারপরে ভেনিসিয়াসকে বলটা দিয়েছে, এবং ভেনিসিয়াস লাস্ট পর্যন্ত সে চেষ্টা করেছিল গোল করার জন্য, বাট গোলে কিক করেছে সামহাও, মানে ডিফেন্সের গায়ে লেগে বলটা গোলকিপার সেভ করে বলটাকে রিবাউন্ড করেছে। আমার কাছে যে আমার পার্সোনাল অবজারভেশন, এই জায়গাটায় আমরা লাস্ট ম্যাচ আমরা মেসিকে দেখেছি
রিবাউন্ড কোণা দিয়ে থেকে ওই কোণা দিয়ে গোল করার হ্যাঁ রিবাউন্ড থেকে আসা বলের জন্য যে একজন স্ট্রাইকারকে যে সবসময় ফলো থ্রুতে যেতে হয়। হ্যাঁ সজাগ থাকতে হয় হ্যাঁ। সেই জায়গাটাই বোধ করি কোনি এবং সে একদম ফাঁকায় যেভাবে স্পেস করে নিয়েছে সেখান থেকে কাছে ছিল। ডিফেন্ডারের খুব এবং বেশি- এটা কিন্তু দুইজনের ভিতরে ক্ল্যাশ হয়েছে এবং বলটা কিন্তু টাচ করেছে আগে হাইতির প্লেয়ার, ডিফেন্ডার হ্যাঁ ডিফেন্ডার, হ্যাঁ সেখান থেকে এবং কুনিয়ার সেখানে আমার কাছে মনে হয় যে কুনিয়ার কিছুটা টাচ লেগেছে। হ্যাঁ হ্যাঁ কুনিয়ার টাচ ছিল এবং আলটিমেটলি গোলটাও তার নামে রিওয়ার্ডেড ছিল। Right. সেকেন্ড গোলটা একটু দেখতে চাই, কুনিয়ার একটা দুর্দান্ত ফিনিশ ছিল সেই গোলটাতে। আমরা সেকেন্ড গোলটার দিকে যদি আমরা যাই, এখানেও সেই আগের মতোই অবস্থা, বল উইন করা অ্যান্ড ভেনিসিয়াস বলটা দিছে। হ্যাঁ দুর্দান্ত এখানে দুর্দান্ত গোল করেছে, নো ডাউট। কিন্তু আমি বলবো যে এখানে গোলকিপারের সাংঘাতিক মিসে, ফার্স্টবারে গোল করা ইজ ভেরি ডিফিকাল্ট, বা সেকেন্ডবার যদি গোল হতো ব্যাপার ছিল, বাট তারপরও এটা খুব পাওয়ারফুল শট ছিল, বাট ভেরি ভেরি বিউটিফুল গোল। আমি মনে করি যেটা আমার কাছে মনে হয় আমি যদি দোষ দিই গোলকিপারকে 100% দোষ দিবে। ফার্স্টবারে সে কীভাবে গোল খায়, দেখেন কত গ্যাপ, গোলকিপার কিন্তু বল কাভার করতে পারেনি, দেখেন জায়গাটা। এবং হ্যাঁ কুনিয়াও যে খুব স্বাচ্ছন্দ্যে শট নিয়েছে তা না, কুনিয়াকে দেখলাম সে ব্যালেন্স হারিয়েছে। ব্যালেন্স হারিয়েছে, হ্যাঁ ব্যালেন্স হারিয়েছে। তবে ভিনিসিয়াসের পাসটা সম্ভবত এখানটা একটা সুন্দর ছিল, এখানটা একটা ভিনিসিয়াসের পাস এন্ড ম্যাথিয়াস কুনিয়ার রান দুটোই যদি আপনি নিজেও খেলেছেন, দুটোকে যদি আপনি একটু মেলান, ভিনিসিয়াসের পাস এন্ড কুনিয়ার যে দুজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে যে রানটা হলো, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এইটাই হলো একটা ডিফেন্সকে ব্রেক ডাউন করার জন্য। এইটাই এই ক্রসিংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ডিফেন্স কিন্তু বুঝতে পারে না, একটা প্লেয়ারকে ধরতে পারে না। এই যে ক্রস করে বেরিয়েছে, অন্য প্লেয়ার ডিফেন্সকে মার্ক করতে পারে নাই, কুনিয়া কিন্তু মার্ক করতে পারে নাই, মনে করেছে যে বল ওইদিকে দিবে, কিন্তু সে কিন্তু ক্রস করেছে। হ্যাঁ ক্রস রান করাতে কিন্তু ডিফেন্স কেউ তাকে মার্ক করতে পারে নাই। হ্যাঁ এইটা কিন্তু একটা টেকনিক। হ্যাঁ এই জিনিসটা প্লেয়াররা করলে দেখা যায়, আন্ডারস্ট্যান্ডিং থাকলে অনেক গোল পাওয়া যেতে পারে, সহজ হয়ে যায়। ম্যাথিয়াস কুনিয়ার গোলটা আমরা দেখলাম, আমরা ভিনিসিয়াসের গোলটার দিকে তাকাতে চাই। এই ম্যাচের ম্যাচ সেরা অ্যাসিস্ট হয়েছে তার নামে দুটোই বলতে গেলে। ভ্যানিসিয়াসও সুন্দর বলটা পেয়েছে এবং আপনার এই বলটা দিয়েছে, সুন্দর বল, এবং ভিএসএ অনেক ফাস্ট প্লেয়ার, তো এটা খুব স্বাভাবিকভাবে সে গোল করেছে। এরকমভাবে মেসি কিন্তু অনেক গোল করে, একদম স্বাচ্ছন্দ্যে গোল করে। হ্যাঁ এই জায়গাটা স্ট্রাইকার্স ইনস্টিংক্ট যেটাকে বলে, যে স্ট্রাইকারদের গোলের জন্য হাঙ্গারনেস যেটা, সেটাই বেশ ভালোভাবে ফুটেছে। লুকাস পাকেতার পাস ছিল, যদিও পাকেতা খুব ভালো একটা ওয়ার্ল্ড কাপ পার করছে বলে বলা যায় না। না আমি বলবো যে লোকেস পাকেতার যে খুব একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আরো ব্রাজিল আরো ভালো খেলতো। এইখানটাতেও গোলকিপারকে দেখলাম ফার্স্ট বারটা অনেকখানি অন করা, প্রবাবলি গোল এইটা না, এই জায়গাটা কিন্তু গোলকিপার কাভার করেছে, কিন্তু প্রবলেম হলো 1:1 তো, এখন এখানে এনিওয়ান ক্যান উইন। হয়তোবা গোলকিপার সেভ করে দিতে পারতো, বা এই যে ভেনিস যে গোল করে, এনিওয়ান ক্যান উইন। এই জায়গাটা কিন্তু একটা প্লেয়ারের মানে স্ট্রাইকারের বিশাল ভূমিকা কাজ করে। সে ওই দেখা যায় গোলকিপার পায়ের ফাঁক দিয়ে গোল দেয়, এটা জিনিয়াসের ব্যাপার। হ্যাঁ তো সে কীভাবে গোল দিয়েছে, বলটা কিন্তু সে দেখেন, বলটা খেয়াল করেন, সে বলটা পেয়েছে এবং সে কিন্তু ওয়েট করেছে বলটা কীভাবে তাকে প্লেস করবে, এবং কিন্তু সে রাইট প্লেসে প্লেস করেছে। হ্যাঁ সে ড্রাইভ দেওয়ার আগে, গোলকিপার ড্রাইভ দেওয়ার আগে কিন্তু তার পায়ের নিচে দিয়ে বলটা চলে গেছে। এইটা ডেলিভারি দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। ওই সময় কত তাড়াতাড়ি কোন সময় রাইট টাইমে ডেলিভারি না দিলে গোল মিস হয়ে যাওয়ার চান্স থাকে। ব্রাজিলের ফার্স্ট হাফের খেলাটা আমরা বেশ প্রাণবন্ত দেখেছিলাম, 3টা গোল এসছে। সেই হিসেবে সেকেন্ড হাফে বোধ করে ব্রাজিলের কাছ থেকে আরেকটু গোল এক্সপেক্টেড ছিল। সেকেন্ড হাফে তারা 2-1টা চান্স পেয়েছে, ভালো ওপেন চান্স পেয়েছে, হয়তো গোল করতে পারেনি, হয়তো 3টা গোল হয়ে যাওয়ার পরে তারা চিন্তা করেছে যে বেশি প্রেস করার দরকার নেই, এই কারণে প্রেস করার দরকার নেই যে এর আগের ম্যাচটা কিন্তু মরক্কোর রেজাল্ট পেয়ে গেছে 1-0, তার মানে আমরা 3 গোল দিচ্ছি, তার মানে আমরা টপ টিম হিসেবে। এরপরে আমার কাছে মনে হয় তারা মানে তাদের নিজস্ব শৈলীক বা পাওয়ারফুল ফুটবল তারা ইউটিলাইজ করে না, কারণ নেক্সট সামনে ম্যাচ আছে, তো যে কেউ ইনজুর হতে পারে, সেসব চিন্তাভাবনাও প্লেয়ারদের মাথায় আছে। ভিনিসিয়াসের খেলার ব্যাপারে একটা কথা বলছিলেন যে ভিনিসিয়াসকে আমরা সবসময় দেখছি যে তিনি অনেকক্ষণ বল হোল্ড করছেন, যদিও গোল পেয়েছেন, অ্যাসিস্ট পেয়েছেন, কিন্তু ভিনিসিয়াসকে অনেক বেশি সময় বল হোল্ড করে রাখতে দেখা যায়। এবং ভিনিসিয়াসের খেলার একটা ধারে হচ্ছে তিনি তার নিজের একটা ফিনিশ করার প্রবণতা থাকে, পাস যদিও দিয়েছেন, কিন্তু ভিনিসিয়াসের বল হোল্ডিংয়ের টাইমিংটা বোধ করে আরেকটু কম হলে, ভিনিসিয়াস যদি আরেকটু পাসিং ফুটবল খেলতো ব্রাজিলের জন্য উপকার হতো কিনা। ডেফিনেটলি আমি ভিনিসিয়াসকে আমি রিয়াল মাদ্রিদও দেখেছি, হ্যাঁ অনেক বল সে নষ্ট করে, ঠিক আছে, যে বলটা সে কিন্তু অনেক ফাস্ট প্লেয়ার এবং সে কিন্তু ট্যালেন্ট প্লেয়ার, সে এই বলটা রাখার যে তার
বাজে অভ্যাস, সে যদি রাইট টাইমে বলটাকে পাস করে বা রাইট টাইমে সে যদি কিক করে, তাহলে কিন্তু রেজাল্ট অনেক পাওয়ার সম্ভাবনা আছে। এবং আমার মানে সতীর্থ প্লেয়াররা কিন্তু গোল করার অপরচুনিটি বেশি বেশি পায়। তো সেটা আমার কাছে মনে হয় সেটা সে মানে সময়টা নষ্ট করছে আর কি। ব্রাজিলের এই ম্যাচটাকে যদি আমরা আরেকটু অ্যানালাইজ করি, ডিপলি অ্যানালাইজ করি, ব্রাজিলের যে মিডফিল্ডের যে সিচুয়েশনটা ছিল, মিডফিল্ডটাকে কেমন লেগেছে? আগের ম্যাচে আমরা দেখেছি তারা একজন 4-4-2 ফরমেশনে খেলেছে, সেই জায়গা থেকে এবার ক্যাসেমিরোকে একদম সিঙ্গল পিভট হিসেবে রেখে ব্রুনো গিমারেস এবং পাকেতা দুজনকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে গেল। ব্রাজিলের এই মিডফিল্ডের সাফল্যটা কতটা ফলপ্রসূ মনে হচ্ছে? রাফিনিয়ার ইনজুরিটা মাথায় রাখতে হচ্ছে, রাফিনিয়াকে উইং নিয়ে অনেকখানি কাভার করতে গিয়ে তিনি মূলত হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। ডিফেন্সিভ কি মিডফিল্ডের সলভটাকে ব্রাজিল পেয়ে গেল কিনা? আমি একটা জিনিস বলতে পারি, যেমন এর আগের ম্যাচে তারা কিন্তু 4-2-1 খেলেছে, এইভাবে খেলেছে। ইয়েস। এখন আবার খেলেছে এইভাবে, এই ক্যাসেমিরো এখানে চলে আসছে। তার মানে 4টা ডিফেন্স, একটা মিডফিল্ড, তার মানে 5টা ডিফেন্স হয়ে গেছে এবং অ্যাটাকিং কিন্তু তার বেড়েছে। 2টা সাইডে একটা পাকেতা খেলেছে আর হ্যাঁ, তো এদেরকে দিয়ে খেলিয়েছে আর সে কিন্তু প্রোটেক্ট করেছে। আর এর আগেরটা ছিল এইভাবে, হ্যাঁ, একজন অ্যাটাকিং একজন সামনে ছিল, দুজন ডাবল পিভট, 4-2-1-3 খেলেছে। এরপরে পরে এই ম্যাচটা খেলেছে 4-1-2-3 খেলেছে। তো এটা ডিপেন্ড করে হলো একটা কোচের উপরে, সে কিভাবে টিমকে খেলাবে এবং অপোনেন্টের উপর ডিপেন্ড করে। তা আমি মনে করি যে হাইতি অনেক আন্ডারডগ টিম, আপনি যেই ফরমেশনেই খেলেন ইট ডাজন্ট ম্যাটার। সুপিরিয়র ব্রাজিল, তার জিতার কথা ছিল, হয়তোবা 3 গোলে জিতেছে, হয়তো 5 গোলে জিততে পারতো, সেই অ্যাবিলিটি তাদের ছিল, হয়তোবা মিস করেছে। আমার কাছে মনে হয় যে এই ম্যাচকে অত জাজমেন্ট না করি, আমার কাছে মনে হয় সামনের ম্যাচগুলিকে আমরা চিন্তা করতে হবে ব্রাজিলকে একটা জায়গায় যাওয়ার জন্য। স্কটল্যান্ডের নেক্সট অপোনেন্ট ইউরোপিয়ান টিম। স্কটল্যান্ডে বেশ স্পিডি কিছু ফুটবল আছে, স্কট ম্যাকটমিনের কথা বলতে পারি, সিরিয়াতে দুর্দান্ত খেলছেন নাপোলির হয়ে। অ্যান্ডি রবার্টসন লিভারপুলের একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, সম্প্রতি টটেনহ্যামে যাচ্ছেন। এই যে স্কটল্যান্ড মানে ইউরোপিয়ান টিমের এগেনস্টে ব্রাজিলের সবশেষ 2006 থেকে যদি আমরা দেখি, 6 ফ্রান্সের এগেনস্টে, 10 নেদারল্যান্ডস, 14 জার্মানি, এরপরে ক্রোয়েশিয়া, দেন লাস্ট ওয়ার্ল্ড কাপেও, মানে ইউরোপিয়ান টিমগুলোর সঙ্গে ব্রাজিল কনসিস্টেন্টলি বাদ পড়ে যাচ্ছে বিশ্বকাপ থেকে। একটা চ্যালেঞ্জ কিনা ইউরোপের স্পিডি ফুটবলের সঙ্গে এই ব্রাজিলটাকে কিভাবে দেখবেন? না, আমি স্কটিশ টিমকে আমি ইউরোপে অন্য দলের সাথে মিলাবো না। যদিও মরক্কো 1 গোলে জিতেছে, খুব ব্যবধানে জিতে নেয়। তো আমার কাছে মনে হয় যে ব্রাজিল এই স্কটল্যান্ড টিমের সাথে যে খুব আহামরি যে বাজে রেজাল্ট করবে এমন কোনো অবস্থান নাই। আমার কাছে মনে হয় যে তারা হয়তো বা স্বাভাবিক খেলাটা খেলবে। তো স্কটল্যান্ড কিন্তু লাস্ট ম্যাচ মরক্কোর সাথে ভালো খেলেছে। তো এখন কোচের স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করছে, কোচ যদি সেম স্ট্র্যাটেজি খেলায় তাহলে হয়তো বা স্কটিশের সাথে 2-0 বা 2-1 এরকম হতে পারে। স্কটল্যান্ডও ভালো টিম, নো ডাউট হবে। তবে মানে আমি মনে করি যে ব্রাজিলের সাথে গোল করার দক্ষতা, রেজাল্ট আসতেও পারে, নাও আসতে পারে মানে স্কটিশ থেকে। আমার কাছে মনে হয় এটা 2-0-তে হয়তো বা ব্রাজিল জেতার সম্ভাবনা রয়েছে। আমরা ব্রাজিল নিয়ে আরও কথা বলবো, বিশেষ করে নেইমার যেহেতু ফিরছেন, নেইমার একটা আলাদা আলোচনার দাবি রাখেন, তবে তার আগে নিব একটা ছোট্ট বিরতি। এখন মাঠে নিয়ে নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্বকাপের আলোচনায় আমাদের আজকের আলোচক সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাবির। ভাইয়া, আমরা ব্রাজিল টিমটাকে নিয়ে আলাপ করছিলাম। ব্রাজিলের ম্যাচ শেষে ব্রাজিল ভক্তদের জন্য একটা বড় সুসংবাদ আসছে যে নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন। যদিও আমাদের কাছ থেকে এখনও ব্রাজিলিয়ান সিবিএফ এর কাছ থেকে এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি। কোচ কার্লো আনচেলোত্তি বলছেন, কিন্তু এবং এটাও নিশ্চিত না যে নেইমার কি ফুল 90 মিনিটস খেলার মতো ফিট কিনা, নাকি শুধুমাত্র তিনি বদলি হিসেবে নামবেন। আমরা ব্রাজিলের স্কোয়াডটা একবার দেখে নিতে চাই। আজকের এই ম্যাচটাকে আমরা একটু যে আজকে স্কোয়াডটা দেখব, এরপরে আমরা আলোচনা করব যে এই ব্রাজিল দলে উইনিং কম্বিনেশন একটা বড় জিনিস থাকে সব সময়। তো উইনিং কম্বিনেশনটা ভেঙে অ্যাকচুয়ালি ব্রাজিলের এই জায়গাটায় ঠিক কিভাবে নেইমার ফিট করবেন, এখন পর্যন্ত যে জিনিসটা ছিল সেটা যদি আমরা দেখি, ব্রাজিলের আজকের ম্যাচের নেইমার অবভিয়াসলি
তিনি অ্যাটাকিং এবং মিডফিল্ডের মাঝখানে ব্যালেন্স করার জায়গাটা থাকবে, যে জায়গাটায় আমরা লুকাস পাকেতা, ব্রুনো গিমারেশ এবং ক্যাসেমিরোকে দেখেছি। ক্যাসেমিরো ডেস্ট্রয়ার রোলে খেলছেন, নাম্বার 6 পজিশন যেটা থাকছেন সেটাতেই তিনি বরাবরের মতো থাকছেন। ব্রুনো গিমারেশ এবং লুকাস পাকেতাকে আজকে আমরা কিছুটা দেখেছি অ্যাটাকিং মিডে, আর রাফিনি ইনজুরিতে পড়েছেন। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি নেইমারকে এই একাদশ আপনি কোন জায়গাটায় দেখতে পাচ্ছেন? আমার কাছে মনে হয় যে সবাই ভালো খেলছে, লুকাস পাকেতার পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক। আমার কাছে মনে হয় এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে নেইমারকে নামানোর সুযোগ আছে। আমার কাছে মনে হয় এমন হইতে পারে যে নেইমারকে ফার্স্ট হাফে নামাইতে পারে, সেকেন্ড হাফে নামাইতে পারে। যেহেতু তার ফিটনেস লেভেল যদি ওই নট আপ টু দ্য মার্ক থাকে, তাহলে হয়তোবা তারা সেকেন্ড হাফে এই টিমকেই হয়তো প্রথম নামাবে, পরবর্তী হয়তো সেকেন্ড হাফে নেইমারকে তারা একটু রেস্ট করতে পারে, বা হয়তোবা নেইমারকে প্রথম হাফে নামালে হয়তোবা তারা বেশি কতক্ষণ খেলবে এটা কোচই বলতে পারবে যে তার নেইমার ফিটনেস লেভেল কত কী অবস্থায় আছে। নেইমারের যদি ইনক্লুশন হয়, আমাদের আর ব্রাজিল ফ্যানদের জন্য একটা যেটা সেটব্যাক সেটা হচ্ছে রাফিনিয়ার ইনজুরি। গ্যাব্রিয়েল মার্টিনেলি যদিও আর্সেনালে দুর্দান্ত একটা সিচুয়েশন সিজন কাটিয়ে এসেছেন, রাফিনিয়ার জায়গাটা রাফিয়ানো কিন্তু খেলতে পারছে না আগে সেই সামনে জায়গাটা ম্যাচ কি গ্যাব্রিয়েল মার্টিনেলি কিনা সমাধান কিনা? কারণ ব্রাজিলের এই মুহূর্তে প্রপার রাইট উইঙ্গার কিন্তু আর নেই, আমরা যদি সেভাবে মার্টিনেলিকে যদি বাদে দিই। সেক্ষেত্রে কি মার্টিনেলি, নেইমার, ভিনিসিয়াস এবং কুনিয়া এই চারজনের উপরে অ্যাটাক ডিপেন্ড করছে, অ্যাটাকটাকে কেমন মনে হয়? না, ডেফিনেটলি ভালো হবে। আমার কাছে মনে হয় যে মানে যে উইথড্রল মিডফিল্ড যেটা খেলছে পাকেতা মনে হয় উইথড্রল মিডফিল্ড খেলছে। আমার কাছে মনে হয় যে ওই যে 4-2-1 জায়গাটাই কিন্তু আমার কাছে মনে হয় ইয়েকে খেলাবে, মানে নেইমারকে খেলাবে। ওইটা কীভাবে সেট করবে এটা ডিপেন্ড করতেছে এখন। যেহেতু রাফিনো মানে আগের সামনের ম্যাচ খেলতে পারবে কিনা ডাউট অ্যাবাউট, তো সেখানে যদি রাফিনোকে এখান থেকে বাদ দেন, তাহলে রাফিনো জায়গাটা হয়তো আরেকজনকে দিয়ে তখন আমাকে নেইমারকে অ্যাড করবে। কার্লো আনচেলোত্তি ব্রাজিলের কোচ, তিনি ক্লাব ফুটবলে, ক্লাব লেভেলে বিভিন্ন ক্লাবে খেলিয়েছেন এবং একমাত্র কোচ হিসেবে টপ 5 সবগুলো লিগে তিনি শিরোপা জিতেছেন। আনচেলোত্তির যদি আমরা একেবারে প্রাইম টাইম যেটাকে বলি, সেটা ছিল হচ্ছে এসি মিলানে, এবং সেই এসি মিলানে তার অধীনে কাকা ব্যালন ডিওর জিতেছিলেন। সেই সময়টাতে আমরা একটা দেখতাম যে কার্লো আনচেলোত্তি 4-4-2 যে ডায়মন্ড ফরমেশন যেটাকে আমরা বলি, সেটার দিকে অনেক বেশি মনোযোগ, যে দুজন ওয়াইড মিডফিল্ডারের সঙ্গে একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং দুজন স্ট্রাইকার 4-4-2-তে যদি চলে যায়। এই 4-4-2টা কি ব্রাজিলের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে কিনা, যদি একেবারে ব্রুনো গিমারেশকে লেফট মিডফিল্ড রেখে বা লুকাস পাকেতাকে যদি এক সাইডে রেখে যদি গিমারেশ, এবং সেটাও তো বোধ করি ব্রাজিলের জন্য বেশ ইফেক্টিভ একটা ফরমেশন হতে পারে। রাফিনিয়ার যে জায়গাটা, সেখানে যদি স্ট্রাইকার দুজন খেলানো হয়, হ্যাঁ ওইটা হতে পারে। 4-4-2 তো খেলাতে পারে, এখন 4-4-3 খেলাতে পারে। যেহেতু রাফিন নাই, তাহলে 4-2-2 খেলার সম্ভাবনা বেশি আছে। এমন হতে পারে যে 4-3-1-2 হতে পারে। তাই দুইটা হ্যাঁ এইটাও হতে পারে যে পিছনে কিন্তু দুইটা স্ট্রাইকারের পিছনে কিন্তু নেইমার খেলবে, এরকমও খেলাইতে পারে। নেইমারের অ্যাকচুয়ালি আমরা যেভাবে দেখেছি যে নেইমার 2023 সালের পর থেকে ব্রাজিল দলে আর খেলেননি। নেইমারের ইনক্লুশনটা এবারের বিশ্বকাপে কেমন হতে পারে? বিকজ নেইমার অবভিয়াসলি ব্রাজিলের জন্য একজন প্রুভেন স্টার, ওয়ার্ল্ড ফুটবলের একটা বড় নাম নেইমার, বাট ইনজুরি প্রবণ। আমরা দেখেছি ইনজুরির কারণে নেইমারকে বারবার যখনই আসছেন মাঠে অন অ্যান্ড অফ থাকছেন, সান্তোসেও একেবারে রেগুলার ছিলেন না। নেইমারকে অ্যাকচুয়ালি ব্রাজিলের এই টিমে ফিট করার মতো একজন অবস্থায় আছেন কিনা? যেমন আমি একটা জিনিস বলতে চাই, যেন আমি এখানে একটা মিস্টেক করে গেছি, যে 4-এর পরে 3, এরপর 1, মানে 4-4-2 হচ্ছে, কিন্তু 4-3-1 and 2, তাহলে 4-4-2 হচ্ছে। কিন্তু এই ফরমেশন যদি খেলে, তাহলে হয়েছে কি নেইমার আপনার রাইট লেফট ভিতরে মানে পেনিট্রেশন পাস, এটা কিন্তু দুইটা স্ট্রাইকারকে, কুনিয়া আর যদি খেলে, ভেনিসিয়াস যদি সামনে খেলে, তাহলে দেখা যাচ্ছে কিন্তু ভেনিসিয়াস হয়তো লেফট উইং দিয়ে খেলবে, বাট সে সবসময় অ্যাটেন্ড করবে স্ট্রাইকিং জোনেই। তো নেইমার তখন বলগুলিকে মানে সাপোর্ট করতে পারবে। এখন কোচের উপর ডিপেন্ড করতেছে সে কোন ফরমেশনে খেলাবে। নেইমারকে এই ব্রাজিল টিমে ফিট করার মতো অবস্থায় আছেন কিনা? যেভাবে তার অন অ্যান্ড অফ যাচ্ছে, সান্তোসে তিনি একেবারে টানা খেলতে পারেনি, এই স্কোয়াডে নেইমার ঠিক কতখানি ইম্প্যাক্টফুল মনে হয়? আমার কাছে সান্তোসে কিছু খেলা আমি দেখেছি, তো আমার কাছে যতক্ষণই নেইমার খেলেছে, নেইমার কিন্তু সাংঘাতিক খেলেছে, এবং খেলেছে কি যেন ভেরি এফেক্টিভ পাসগুলি দেয়,
এবং সে ক্রিয়েটগুলি করে, গোলগুলি কিন্তু তার মাধ্যমে বিভিন্ন সময় এসেছে। তো আমার কাছে মনে হয় যে তার যে স্পিড, তার যে ওই ইনজুরির কারণে সে যে রিস্ক নিতে চায় না ওই ডি বক্সে, যে সেটা কিন্তু বোঝা যায়। কিন্তু সে কিন্তু যে বলগুলো ছাড়ে সেই বলগুলো কিন্তু এফেক্টিভ, সাংঘাতিক এফেক্টিভ। এবং এমনও আছে যে সে অনেকগুলি হয়তো গোল করেছে, কিন্তু আমি হয়তোবা আমাদের বাংলাদেশ থেকে ওই ব্রাজিলের লিগগুলি দেখা কম হয়, যদি কেউ দেখা, আমি দু একটা ম্যাচ রিভিউ দেখেছি। তা আমার কাছে মনে হচ্ছে যে ইজ এ গুড প্লেয়ার। এখন তার ইনজুরির ব্যাপারটা তো ডিফারেন্ট জিনিস। তো আমার কাছে মনে হয় যে খারাপ হবে না, নট ব্যাড। আমি আমি এটা একটা একেবারে আমার ব্যক্তিগত একটা আগ্রহের জায়গা থেকে প্রশ্নটা করা। মডার্ন ফুটবল অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, অনেক অনেক ধারা চেঞ্জ হচ্ছে মডার্ন ফুটবলে, কিন্তু ক্লাসিক্যাল নাম্বার 10, আপনি নিজে যে পজিশনটাতে অনেক বেশি খেলেছেন, ক্লাসিক্যাল নাম্বার 10, আমরা ডিয়েগো ম্যারাডোনাকে দেখেছি ক্লাসিক্যাল নাম্বার 10 পজিশনে, লিওনেল মেসিকে এখন আমরা এই পজিশনটায় দেখেছি, ডি বক্সের বাইরে ফাইনাল থার্ডের আশপাশে ওন করেন তিনি। নেইমারকে আমরা দেখেছি, মেসি, নেইমার এবং পরবর্তীতে ইডেন হ্যাজার্ড, এই তিনজনের পরে ক্লাসিক্যাল নাম্বার 10-এর একটা সংকট পৃথিবীতে চলে যাচ্ছে। মেসুত ওজিলের পরে সেভাবে ক্লাসিক্যাল নাম্বার 10 নেয়। ফুটবল ওয়ার্ল্ড থেকে ক্লাসিক্যাল নাম্বার 10টা হারিয়ে গেল কেন এভাবে হঠাৎ করে, এবং এই জিনিসটাকে আপনি মিস করেন কিনা? এটা আসলে প্লেয়ার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো ওই রকম প্লেয়ার পাওয়া যাচ্ছে না। তো সেইটা মেসির ভিতরে এখন আছে, সেটা নেইমার ভিতরে আছে। নেইমার ইনজুরির কারণে পাচ্ছে না। তো আমরা তো ওই জায়গাটাকে নেইমারকে দেখতে চাই, এই ওয়ার্ল্ড কাপে সে ওই ভূমিকাটা যে সে রাখতে পারে। এই জন্য আঞ্চলিক আমার কাছে মনে হয় তাকে ইউটিলাইজ করছে যে বিভিন্ন সময়। কারণ আমার কাছে যখন সংকটপূর্ণ অবস্থা থাকবে সেই সময় আমার কাছে মনে হয় যে নেইমারকে সে ইউজ করবে। হ্যাঁ, কারণ নেইমার ফুল টাইম খেলার মতো এনার্জেটিক, তার এনার্জি নাই, বা সে ওই ধরনের ফিট আছে কিনা জানি না। তবে আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপ তো অনেক লম্বা, 8টা ম্যাচ মনে খেলতে হবে, 8টা ম্যাচ, লাস্টে 7টা ম্যাচ খেলতে হবে, 8টা ফাইনাল যেতে 8টা খেলতে হবে। তার আমার কাছে মনে হয় যে আঞ্চলিক প্রপার টাইমে আমার কাছে মনে হয় যে নেইমারকে ইউটিলাইজ করবে। এই ম্যাচটা তো সে ইউটিলাইজ করবেই, নেক্সট ম্যাচগুলি সে কীভাবে ইউটিলাইজ করবে তার চিন্তা উপরে ডিপেন্ড করছে। এই ক্লাসিক্যাল নাম্বার 10দের যে ভূমিকাটা আমরা ওয়ার্ল্ড কাপে মেসি, আর্জেন্টিনা ম্যাচে মেসিকে দেখলাম, হয়তো বা ব্রাজিল ম্যাচে নেইমার ইফেক্ট রাখবে। ক্লাসিক্যাল নাম্বার 10 পজিশনটা কি অ্যাকচুয়ালি মডার্ন ফুটবলের জন্য খুব বেশি হারিয়ে যাচ্ছে, যে প্রশ্নটা আমি জানতে চাচ্ছিলাম, যে এটা কি অ্যাকচুয়ালি ফুটবল থেকে হারিয়ে যাচ্ছে কিনা এই প্রজন্মের পরে, আমরা হয়তো বা সেভাবে ক্লাসিক্যাল নাম্বার 10 আর দেখবো না? না, অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই টাইপের প্লেয়ারই এখন জন্মাচ্ছে না। তো যেমন ম্যারাডোনা করেছে, মেসি করছে, তো ওই টাইপের প্লেয়ার হইতে হবে, তো যেটা যেটা নেইমার ভিতরে আছে। এখন আমরা তো ওই টাইপের প্লেয়ার হারাচ্ছি, ওই টাইপের ক্রিয়েটার তো পাচ্ছি না, যে সে মিডফিল্ড থেকে বল নিয়ে উইংয়ে বল দিচ্ছে, লেফট উইংয়ে বল দিচ্ছে, রাইট উইংয়ে বল দিচ্ছে, বা মিডলে ভিনিসিয়াস বল আজকে যেরকম ক্রস পাসটা দিল, মিডলে বল দিচ্ছে, এবং মাঝে মধ্যে সে নিজে ঢুকে যাচ্ছে, এবং দুইটা স্ট্রাইকার যদি থাকে বা উইং থাকে তাকে শর্ট পাস করে গোল করছে। এই প্লেয়ার তো আমরা পাচ্ছি না। তো সেই কারণে নাম্বার 10 কিন্তু আলটিমেটলি হারিয়ে যাচ্ছে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, নাম্বার 10 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা লাস্টে যে ব্রাজিলের এই টিম সেটআপটাকে নিচ্ছে, ব্রাজিলকে ইউরোপিয়ান টিমের জন্য আমরা ধরে নিচ্ছি যে নেইমার ফুল ফিট হিসেবে খেলবেন, বিকজ নেইমারের খেলা দেখতে পাওয়াটা একটা সৌন্দর্য। নেইমারদের মতো প্লেয়াররা আছেন বলেই হয়তো ফুটবলটা সুন্দর। ধরে নিচ্ছি নেইমার ফুল ফিট হিসেবে বাকি ওয়ার্ল্ড কাপ খেলবে। হাইতির সঙ্গে যে ম্যাচটা দিল, হাইতিকে যদিও এই ম্যাচটাকে জাজমেন্টের বিচারে আনাটা কতটা যুক্তিযুক্ত আর সেটা নিয়েও প্রশ্ন থেকে যাবে, কিন্তু এই ম্যাচের পরে ব্রাজিল কি ইউরোপিয়ান টিমের এগেনস্টে যাওয়ার মতো শক্তিশালী হয়ে উঠছে কিনা, যদি আমরা ছোট করে বলতেন? আমি বলবো যে ব্রাজিল কিন্তু মানে কোনো টিমকে, আমি এর আগে বলেছি, অনেক টকশোতে বলেছি, ব্রাজিল কোনো টিমকে কেয়ার করে না, তারা তাদের স্বাভাবিক ফুটবল খেলে। তো আর সেটা আমার কাছে মনে হয় যে ব্রাজিল ডে বাই ডে ডেভেলপ করছে। এই ম্যাচটাও সে ভালো খেলেছে আমার কাছে মনে হয়। এটা ডিপেন্ড করে, আমার কাছে মনে হয় স্কটল্যান্ড খুব স্ট্রং টিম না, তা দেখা যাবে যে ব্রাজিল হয়তো বা স্বাভাবিক খেলা খেলে হয়তো জিতবে। গোল কতটা হবে বলা মুশকিল, হয়তো বা হাইতির মতো হতে পারে, না হয়তো বা একটু কম হতে পারে। তা আমার কাছে নেক্সট ম্যাচগুলি, তো ইউরোপের সাথে খেলার জন্য নেক্সট ম্যাচগুলি আমার কাছে মনে হয় দেখতে হবে যে তারা। নকআউট পর্বটা বেশ কঠিন হতে, নকআউট পর্ব খুব বেশি কঠিন জিনিস না। এখানে আমরা গ্রুপ ম্যাচে দেখেছি মরক্কো আর ব্রাজিলের সুপিরিয়র টিম, এরাই যাওয়ার সম্ভাবনা আছে সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে কারা আসছে
কোন দলগুলি আসে সেটা বিবেচনা করে যদি আমরা স্টাডি করি তাহলে বুঝতে পারবো যে ব্রাজিল কতটুকু তাদের সাথে পিছিয়ে আছে বা তার সাথে কীভাবে তারা জিততে পারে সেই স্ট্র্যাটেজিটা আমার কাছে আঞ্চলিক নিবে আর কি। যেহেতু আঞ্চলিক ইউরোপে ম্যাক্সিমাম আঞ্চলিক ইউরোপেই তারা তার আবির্ভাব এবং তার বেড়ে ওঠা, তার ফুটবল এবং তার কোচিং লাইফ তার এই ইউরোপে, সেই ইউরোপেরকে ভালো বুঝে আমার কাছে মনে হয় ব্রাজিলকে সেই টেকনিকটা সে দিবে আর কি। ব্রাজিলের একটা সময়কার যেই আপনারা যখন ব্রাজিলে খেলা দেখেছিলেন বা আপনারা যে সময়টা খেলতেন তখন আমরা একটা জিনিস দেখতাম যে ব্রাজিলের প্লেয়ার প্রডিউসারের বেশিরভাগ অংশ হচ্ছে ব্রাজিলিয়ান লিগ কেন্দ্রিক, যেটা এখন ইউরোপ কেন্দ্রিক অনেক বেশি হয়ে গেছে। ব্রাজিলিয়ান লিগ থেকে খুব বেশি প্লেয়ার সেভাবে ন্যাশনাল টিমে অন্তত নেই, বাট ইউরোপে কিন্তু তাদের ট্যালেন্ট যাচ্ছে এবং বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ফুটবলের সাপ্লাই দিচ্ছে ব্রাজিল। ব্রাজিলিয়ান লিগেরই কি মান কমে যাচ্ছে নাকি অ্যাকচুয়ালি এই যে টিম পিক করাটাই অনেক বেশি সোশ্যাল মিডিয়া বা ফেম কেন্দ্রিক হয়ে যাচ্ছে, যেখানে ব্রাজিলের ঘরোয়া ফুটবলাররা কম আসছেন? অনেক ব্রাজিলের অনেক কিংবদন্তির কাছ থেকে আমরা এটাও শুনছিলাম যে ব্রাজিলের ফুটবল সেভাবে প্রডিউস করতে পারছে না। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমাদের সঙ্গে আছেন সাবেক ফুটবলার সাবির ভাই। সাবির ভাই, যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আমরা একটু জানতে চাইবো যে ব্রাজিলের সেই লোকাল প্লেয়াররা এখন অনেক বেশি কম, ব্রাজিলের কিংবদন্তিরা এটা নিয়ে বেশ সমালোচনা করছিলেন, এটার অ্যাকচুয়ালি মূল রিজন কি? অ্যাকচুয়ালি ব্রাজিল এবং আর্জেন্টিনা অনেক প্লেয়ার প্রডিউস করে, তারা ইয়াং প্লেয়ার। ইউরোপরা কী করে, ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে যান, যে মেসি ছোটোবেলা থেকে বার্সেলোনাকে নিয়ে আসে। তো এরকম তারা কিন্তু ইউরোপিয়ানরা সার্চ করে যে ব্রাজিল এবং আর্জেন্টিনাতে কীভাবে প্লেয়ার না যায়, তারা কিন্তু ওখান থেকে প্লেয়ার রিক্রুট করে নিয়ে আসে। তারপরে যে প্লেয়ারগুলি থাকে তারা ওই ব্রাজিল টিমে বা আর্জেন্টিনা টিমে ওখানে দেশে খেলে। তো আমার কাছে মনে হয় প্লেয়ার সংকট আছে, প্লাস আমার কাছে মনে হয় যে ব্রাজিল টিমে যে টিমগুলি আছে সেইগুলি সেরকম টাকা হয়তো ব্যয় করতে পারে না, সেই কারণে ভালো ভালো প্লেয়াররা তারা ইউরোপে চলে যায়। তো সেইটা একটা আমার কাছে মনে হয় একটা প্রবলেম আছে। আমরা একটু ব্রাজিলের ম্যাচের গন্ডিটা থেকে আমরা একটু বেরিয়ে বিশ্বকাপের অন্যান্য যে ম্যাচগুলো আছে সেগুলোর দিকে একবার যেতে চাই। গতকালকে বেশ এক্সাইটিং কিছু ম্যাচ হয়েছে। আমরা ইউএসএ এবং অস্ট্রেলিয়া ম্যাচটা দেখলাম। ফার্স্ট হাফে যদিও 2টা গোল হয়েছে, তারপর আমরা বেশ একটা এক্সাইটিং ম্যাচই দেখলাম। অস্ট্রেলিয়ার ডিফেন্স বরাবরই বেশ শক্ত, 6 ফিট হাইটের প্লেয়ারদেরকে নিয়ে ভর্তি। আমরা একটু ইউএসএ এর গোলগুলো দেখতে চাই এবং সেটা নিয়ে আপনার ব্যাখ্যাটা জানতে চাই। ইউএসএ এর ফার্স্ট গোল লেফট ফ্ল্যাঙ্ক থেকে প্যালাগন কিন্তু সাংঘাতিক ভালো পাই যেটা টান দিয়েছে। হ্যাঁ, এটা হয়তো অস্ট্রেলিয়া ওন গোল না হলে হ্যাঁ ওন গোল হয়েছে, অন গোল হয়েছে, কিন্তু সম্ভবত ইউএসএ গোলটা যেভাবে হোক পেয়ে যেত, বিকজ লেফট ফ্ল্যাঙ্ক থেকে বেশ ভালো একটা অ্যাটাক ছিল। হ্যাঁ। আপনার এক্সপ্লানেশনটা আমরা একটু জানতে চাইবো এই গোলটা নিয়ে। হ্যাঁ এইটাই এই মানে ইউএসের এই ব্যালাগন প্লেয়ারটা খুবই ভালো, খুবই মানে সাংঘাতিক ফাস্ট প্লেয়ার, প্রমিজিং প্লেয়ার, বেশ দুর্দান্তভাবে ঢুকেছে এবং সে ক্রসটাও সুন্দর করেছে। হ্যাঁ, না হলে কিন্তু এই প্লেয়ারটা গোল 9 নাম্বার প্লেয়ারটা গোল করে দিত, এই যে ওর পায়ে লেগে গোলটা হয়ে গেছে। এটা একটা অস্ট্রেলিয়ার জন্য একটা ডিজার্ভিং গোল বলা যায়। কিন্তু এটা বাম পায়ে কেন ইউজ করলে, সে ডান পায়ে ইউজ করলে বলটা বাইরে চলে যায়, সে বাম পায়ে ইউজ করতে যেয়ে এই বলটা ঢুকে গেছে গোলবারে। আমরা ইউএসএ সেকেন্ড গোলটার দিকে এরপর যাওয়ার চেষ্টা করব, যেখানটায় সেকেন্ড গোল গেছে ডিফ্লেক্টেড শট, সেখান থেকে এটা কিছু করার নাই, এটা কোনো কিছু করার নাই। ডিফ্লেক্ট বল তো গোলকিপার রিড করতে পারেনি, আর প্লেয়ার মানে ফলশ্রুতিতে ছিল যে গোল করে দিয়েছে হেড দিয়ে। অ্যান্ড ফ্রি কিকটা সম্ভবত খুব আমি ফ্রি কিকটার প্রশংসা করবো এই কারণে 6 ফিট প্লেয়ার অস্ট্রেলিয়া বেশি, স্পষ্ট বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার একটা হাইট অ্যাডভান্টেজ আছে, ক্রস করলে গোল হওয়ার সম্ভাবনা কম ছিল। সেই দিক থেকে সম্ভবত ফ্রি কিকটা অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে নেয়। রাইট। এবং এইসব বল কিন্তু মেসি খুব সুন্দর মারে, কার্ভ করে বিভিন্ন মানে বারে দুই কর্নারে সে গোল করার চেষ্টা করে, সে তো ডাইরেক্ট বল হিট করেছে, সামহাউ গোলটা বা বলটা লেগে উপরের দিকে উঠে গেছে, আর ফলশ্রুতিতে গোলটা খেয়েছে। এটাকে লাকি বলবেন? লাকি বলবো এটা। ওকে, আমরা একটু মরক্কো ম্যাচের দিকে যেতে চাই, যেখানে তারা স্কটল্যান্ডকে, ব্রাজিলের যে নেক্সট অপোনেন্ট স্কটল্যান্ড, সেখানে তাদের ম্যাচ জিতেছে। একটাই গোল ছিল, সেটা ইসমাইল সাইবারির গোল। এবং ইসমাইল সাইবারিকে নিয়ে যদি দেখি, আমরা মরক্কোর গোলটা একবার দেখতে চাই।
ইসমাইল সাইবারির প্রমিজিং প্লেয়ার, প্রমিজিং গুড প্লেয়ার। এই ম্যাচটাতে আমি এই ফ্রেমটাতে যদি একটু আমরা হোল্ড করি, ইসমাইল সাইবারের আরেকটা রান নিচ্ছেন, ব্রাজিলের বিপক্ষে আমরা একই রান দেখলাম হ্যাঁ, এবং সেখান থেকে একটা ফিনিশিং। ইসমাইল সাইবারিকে অ্যাজ এ স্ট্রাইকার আপনি কিভাবে রেট করছেন? দুটো ম্যাচ দেখলেন। ভেরি গুড, নো ডাউট, মানে গুড স্ট্রাইকার। তার বোঝার মানে মানে বোঝার ক্ষমতা খুব ভালো এবং স্পেস নেওয়ার ক্ষমতা খুব সুন্দর। এবং এর আগের গোলটা ব্রাজিলিয়ানসে যে করেছে, সে কিন্তু সুন্দর বল মানে বল দিয়েছে, সে কিন্তু ড্রাইভ করে বলটাকে গোলকিপার অ্যালিসনের মাথার উপর দিয়ে উঠিয়ে দিয়েছে। এবং এই গোলটা তো তাকে দুবার দেখা গেল সে ডিফেন্ডারদের মাঝখান থেকে ইনসাইড রান নিল একেবারে ফ্রি। হ্যাঁ, একটু যদি আপনার এক্সপ্লেনেশন বাট জানতে চাই। এখান থেকে গোল করাটা কিন্তু ভেরি টাফ, কিন্তু সে কিন্তু গোলটা করে ফেলেছে এবং কিকটা কিন্তু খুব ভালো কিক ছিল। হ্যাঁ, অনেকটা জোরের উপর আমরা ম্যাচ গোলের মানে বারটা ন্যারো ছিল, তো যেই কারণে এখানে গোল করা ভেরি টাফ। বাট ফার্স্ট বার দিয়ে গোল খেয়েছে, বাট আমার কাছে গোলটা খুব মানে শুটটা খুব ভালো ছিল। বিল্ড আপটা নিয়ে আপনার এক্সপ্লেনেশন জানতে চাই। সাইবারিকে এই মুহূর্তে আমরা সাইবারিকে দেখেছি একটা ইনসাইড রান নিতে। হ্যাঁ, এক্সপ্লেনেশন আপনারটা। এটা তো করতেই হবে। এই যে এখান থেকে যে এই যে বলটা পেলো, এখন এই বলটা এই মুভটা করছে, এইগুলি কিন্তু গোলকিপার মানে স্ট্রাইকারের দরকার। এই মুভমেন্টগুলি, এই যে বের করা, স্পেসগুলি বের করা, এইগুলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ভালো স্ট্রাইকাররা কিন্তু এগুলি বের করে, যে একটা ডিফেন্সকে ফাঁকি দিয়ে বলটা নেওয়ার চেষ্টা করে, গোল করার চেষ্টা করে। এটাই হলো গুণ একটা ভালো স্ট্রাইকারের। সাইবারিকে কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের পরপরে বায়ার্ন মিউনিখ, জার্মানের জায়ান্ট, তারা 55 মিলিয়নে তারা নিয়ে কিনে ফেলেছে। এই ওয়ার্ল্ড কাপে যে এক্সাইটিং প্লেয়ার যাদেরকে দেখে আমরা দেখি যে ওয়ার্ল্ড কাপের পরবর্তীতে তাদের দাম বেড়ে যায়, ইউরোপিয়ান ক্লাবগুলো তাদের পেছনে বেশ দৌড়ঝাঁপ করে। সাইবারিকে আপনি বললেন যে বেশ গুড স্ট্রাইকার, বাট সাইবারের স্ট্রেংথের জায়গাটা কোথায়? অ্যাজ এ তাকে ফিনিশিংটাকে আপনি এগিয়ে রাখবেন, নাকি সে যে স্পেসটা মেক করতে পারে ফাইনাল থার্ডে গিয়ে অ্যাটাকের জন্য, সেটাকে এগিয়ে রাখবেন? সাইবারের মতো একজন স্ট্রাইকারের ক্যালিবারটাকে আপনি যদি কিভাবে এটা বোথ সাইড। একটা স্ট্রাইকার যে কোনো সময় সে ভালো স্ট্রাইকার কীভাবে, সে একটা বল ওয়াল পাস করে একটা গোল শট করে গোল করলো, তারপর একটা স্পেস ক্রিয়েট করে বল নিল, সেই বল নেওয়ার ক্ষমতাটা, অফসাইডকে ট্র্যাপ কীভাবে ট্র্যাপ করা যায়, ট্র্যাপ থেকে সে ব্রেক করে বলটা বের করে নিয়ে সে গোল করলো, এটা তো স্ট্রাইকারের গুণ। এবং রাইট টাইমে যেমন ক্রস হবে, রাইট জায়গাতে সে যে মিট করে বলটা, এটা তো স্ট্রাইকারের গুণ, বড় গুণ। আপনারা আমরা যে মরক্কোর যে ম্যাচটাকে আমরা দেখেছি, মরক্কোকে আমরা খুব প্রমিজিং একটা টিম হিসেবে আমরা জাজ করছিলাম ওয়ার্ল্ড কাপে, গত ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালিস্ট, এবারে তারা নাম্বার 8 র্যাঙ্কিংয়ে। মরক্কোর খেলাটা নাম্বার 7 এই মুহূর্তে। মরক্কোর খেলাটাকে আপনাকে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে কিনা, যে আরো বেশি গোল হতে পারতো স্কটল্যান্ডের এগেইনস্টে? বা মরক্কো টিমটাকে নিয়ে আপনার অবজারভেশন কি? গতবার সেমিফাইনালিস্ট, এবার কতদূর যেতে পারে? আমার কাছে মানে মরক্কোর যে খেলা, ব্রাজিলের সাথে যে খেলা খেলেছে, সেই তুলনায় আমার কাছে মনে হয় সেই স্কটল্যান্ডের সাথে সেই ম্যাচটা খেলতে পারেনি তারা। কেন খেলতে পারেনি এটা বলতে পারবো না, তো ম্যাচ টু ম্যাচ ভ্যারি করে। আমার কাছে মনে হয় যে যেহেতু এরা ইউরোপ ম্যাক্সিমাম প্লে ইউরোপে খেলে, আর ইউরোপের টিম, স্কটল্যান্ড আসলে এই গ্রুপে দুইটা জায়ান্ট টিমের সাথে পড়ে গেছে। হ্যাঁ, যেই কারণে স্কটল্যান্ডকে বোঝা যাচ্ছে না যে স্কটল্যান্ড ভালো টিম। তো আমার কাছে মনে হয় ম্যাচ দেখে বোঝা গেল স্কটল্যান্ড নট ব্যাড টিম। হ্যাঁ, তো মরক্কোর মতো সুপিরিয়র টিম এক গোলে জিতছে টাইট অবস্থায়। তো আমার কাছে মনে হয় যে এটা কিন্তু ইউরোপের জন্য যে টিমটা স্কটল্যান্ড আসছে, মানে তারা ফাইট করার চেষ্টা করেছে। তো আমার কাছে মনে হয় দুইটা জায়ান্ট টিম পড়ে যাওয়াতে স্কটল্যান্ড হারিয়ে যাচ্ছে আর কি। ব্রাজিল এবং মরক্কো এই দলের সঙ্গে হাইতে অবশ্যই বাদ পড়ে গেছে। বেস্ট থার্ড হিসেবে হয়তো বা স্কটল্যান্ডও কোয়ালিফাই করার চান্স বেশি, বাট মরক্কো টিমটা কত দূর যেতে পারে? এই মরক্কো টিমটা কি আরেকটা সেমিফাইনাল খেলার মতো অবস্থায় শেপে আছে কিনা? আমি বলবো যে এটা তো সেকেন্ড রাউন্ডে 32 টিম খেলবে। এটা কার এগেনস্ট ইকুয়েশন আমি জানি না এখন পর্যন্ত, এটা কার সাথে কার ইকুয়েশনটা বেশ কঠিন, প্রায় কঠিন। 495টা পারমিউটেশন কম্বিনেশন, এটা ভেরি কঠিন। এখন কার সাথে কে পড়বে ওইটা পড়ার পরে বোঝা যাবে যে মরক্কো এই টিমের সাথে জিততে পারবে কিনা, তখন তার স্ট্রেংথটা বোঝা যাবে। আমার কাছে মনে হয় যে মরক্কো মানে আপনার মানে অ্যাটলিস্ট মরক্কো ব্রাজিল এরা তো কোয়ার্টার ফাইনাল খেলা উচিত নর্মালি। তারপর কোয়ার্টার ফাইনাল থেকে চিন্তা করা যাবে কার সাথে কার ইকুয়েশন পড়বে, সেই অনুযায়ী আপনি আমরা তখন জাজমেন্ট করতে পারবো যে আজকে জিততে পারবে কি পারবে না, ম্যাচ টাইট হবে, কে জিততে পারে, সম্ভাবনা কার,
এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আমার কাছে মনে হয় এটা দেখার বিষয় আছে 32-তে কারা কারা পড়বে, কার সাথে কার ম্যাচ হবে, তখন আমরা সিদ্ধান্তটা দিতে পারবো। ওকে ভাইয়া, আমরা এর পরবর্তীতে আজকে রাতে যে তিনটা হেভিওয়েট টিম আছে, নেদারল্যান্ড, সুইডেন এবং জার্মানি, আমরা সেটা নিয়ে আলোচনা আসবো ব্রেকের পরে। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। সাবির ভাই, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আমরা বলছিলাম যে আমাদের আজকে রাতে বেশ বড় সড়ো ম্যাচ আছে। নেদারল্যান্ডস বনাম সুইডেন। সুইডেন প্রথম দুটো ইউরোপিয়ান, একেবারেই বলা যায় না যে টপ টায়ার টিম, বাট দে আর ভেরি কম্পিটিটিভ ফুটবল খেলছে। এবং নেদারল্যান্ডসের যে ডিফেন্স এবং যে মিডফিল্ড, সেটা নিয়ে অবশ্যই আশাবাদী হওয়ার মতো একটা ডাচদের। আবার সুইডেনকেও কিন্তু পিছিয়ে রাখার উপায় নেই। তিউনিসিয়ার সঙ্গে 5-1 গোলে জিতছে, দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখেছিলাম। সুইডেনের এই এমিল ফোর্সবার্গদের পরবর্তীতে আলেকজান্ডার ইজাক বা ভিক্টর ইয়োকারেসদেরকে নিয়ে একটা চমৎকার টিম সুইডেনের আছে। ম্যাচটা নিয়ে এক্সপেকটেশনস কি? না, ডেফিনেটলি ওয়ার্ল্ডের যদি আপনি ওয়ার্ল্ড কাপের খেলাগুলো যদি দেখেন, আপনি যদি পরিসংখ্যান করেন, তাহলে নেদারল্যান্ড কিন্তু একটা লেভেলে যাওয়ার টিম। সুইডেন কিন্তু অনেক ওয়ার্ল্ড কাপে তারা ভালো খেলেছে, তারা একটা লেভেল পর্যন্ত যায়, এরপরে কিন্তু তারা আর এগোতে পারে না। তো 8-10টা টিম আছে ওয়ার্ল্ডের যারা ওই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায়, তারপরে সেমিফাইনাল। এই টিমের ভিতরে নেদারল্যান্ড এক ওয়ান অফ দেম। আমি মনে করি যে এই ম্যাচটা খুব ভালো হবে, টাইট ম্যাচ হবে। তবে আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ড জেতার সম্ভাবনা বেশি। নেদারল্যান্ডসের যে স্কোয়াড ডেপথটা যদি আমরা দেখি, তাদের স্কোয়াড ডেপথটা বিশেষ করে মিডফিল্ডটা বেশ দুর্দান্ত। ফ্র্যাঙ্কি ডিয়ং বার্সেলোনায় খেলছেন, বার্সেলোনায় ক্যাপ্টেন্সিও করেন। রায়ান গ্রাভেনবার্গ লিভারপুলের একদম স্ট্যান্ড আউট একজন তারকা। টিজানি রেন্ডার্স, তাকে এসি মিলান থেকে প্রায় 70 মিলিয়নে ম্যানচেস্টার সিটি নিয়েছে। নেদারল্যান্ডসের মিডফিল্ডটা খুবই স্ট্রং সম্ভবত। না, ডেফিনেটলি ডিফেন্সও স্ট্রং, মিডফিল্ডও স্ট্রং। স্ট্রাইকার সেক্ষেত্রে মনে স্ট্রাইকারটা একটু ভোগাবে, প্রপার নাম্বার 9 না থাকাটা। নাম্বার 9 না থাকাতে। জার্মানির খেলা আছে আজকে রাতে। জার্মানির টিমটা কুরাসার বিপক্ষে 7-1 গোলে দেখেছে। জার্মানির টিমকে নিয়ে অবজারভেশন কেমন? ইয়াং প্লেয়ার, ইয়াং টিম। তো আমার কাছে মনে হয় ওই কুরাসের সাথে 7-1 নাকি 7-1 এটা নিয়ে আমার কাছে মনে হয় কথা না বলে ভালো। আমার কাছে মনে হয় যে ইয়াং টিম, আমরা এইবার জার্মান চিন্তা করছি ইয়াং টিম দিয়ে যারা স্টার্ট করছে, নেক্সট ওয়ার্ল্ড কাপে তারা একটা ভালো টিম দেখতে চায়। আমার কাছে মনে হচ্ছে যে এই টিম যে খুব দূর যাওয়ার, আমি খেলা দেখে মনে হয়েছে যে তারা খুব যে সেকেন্ড রাউন্ড যাবে, হয়তোবা তারা কোয়ার্টার ফাইনাল খেলতে পারে। এদের তার অভিজ্ঞতা আছে, এর ওয়ার্ল্ড কাপ মানে খেলার মানে একটা লেভেলে যাওয়ার অভিজ্ঞতা তাদের আছে। তারা কিন্তু মনে করেন যে তারা কিন্তু একটা লেভেলে সবসময় যায় এবং তারা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। তো আমার কাছে মনে হয় ইয়াং টিম, দেখি মানে কতদূর তারা যেতে পারে। জার্মানির হঠাৎ করে এই ডাউনফলটাকে, আপনি নিয়মিত ফুটবল দেখেন অবশ্যই, জার্মানির ডাউনফলটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? যে 14তে চ্যাম্পিয়ন হলো, এরপরে 18তেও গ্রুপ পর্ব বাদ পড়া, 22এও গ্রুপ পর্ব, এটা কি জার্মানির জন্য আনলে কি, নাকি জার্মানি যে আমরা আগের যে স্পিডি ফুটবলটা দেখলাম, কাউন্টার অ্যাটাক বেস ফুটবল দেখতাম, সেখান থেকে সরে আসাটাই অ্যাকচুয়ালি ফেলিয়ারের কারণ? জার্মান লিগ তো অনেক ভালো হয় এবং জার্মান লিগে অনেক ভালো ভালো প্লেয়ার খেলছে, কিন্তু কেন আমি জানি না তাদের টিম প্লেয়ার বের হয়ে আসছে না, তারা প্রডিউস করতে পারছে না। মানে আমি বলবো এই লাস্ট 2 ওয়ার্ল্ড কাপের তারা ছিটকে পড়লো। এর আগে কিন্তু ওয়ার্ল্ড কাপ যদি তারা দেখেন ধারাবাহিকভাবে, কিন্তু জার্মানি কিন্তু অনেক অনেক লেভেলে, ভালো লেভেলে ফুটবল খেলছে। জার্মানি একদম ফুটবল হেরিটেজ যাকে বলে তেমন একটা। হ্যাঁ, তো সেই কারণে তারা পুরো প্লেয়ার প্রডিউস করতে পারছে। কেন প্রডিউস করতে পারছে? তাদের বুন্দেস লিগা কিন্তু খুব ভালো লিগ হয় এবং ভালো ভালো প্লেয়ার খেলে। কেন তারা করছে না, এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। কোথায় তাদের ল্যাকিংসটা আছে? বুন্দেসলিগাতে বায়ার্ন মিউনিখকে আমরা সবসময় দেখি অ্যাকচুয়ালি ডমিনেট করতে। এটা কি একটা রিজন হতে পারে যে লিগে খুব বেশি কম্পিটিশন না থাকায় ভালো মানে স্ট্রাইকার চলে আসছে না? বিকজ মিরোস্লাভ ক্লোজার পরে কিন্তু আমরা, বা আন্দ্রে শুল্লার পরে সেভাবে ভালো স্ট্রাইকারও দেখা যায় না জার্মান টিমে। হ্যাঁ, এটা হতে পারে যে আমার কাছে মনে হয় এক চিটে বায়ার্ন মিউনিখ কিন্তু এক টিমে সবসময় চ্যাম্পিয়ন হয়। তো সেই কারণে আমার কাছে মনে হয় অন্য দলগুলো যা আছে তারা হয়তো বা খেলছে। তবে আমার কাছে মনে হয় প্লেয়ার প্রডিউস করার তো জায়গা আছে, এখন কেন হচ্ছে না এটা আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারছি না। আর জার্মানির প্রতিপক্ষ হিসেবে আছে আইভরি কোস্ট। আইভরি কোস্টও আফ্রিকান ফুটবলে বেশ বড় নাম। সেই ম্যাচটাতে কাকে অ্যাকচুয়ালি এগিয়ে রাখবেন, জার্মানি আর আইভরি কোস্ট? আমার কাছে মনে হয় যে যদি হেরিটেজ দেখেন, তাহলে অবশ্যই জার্মানি এগিয়ে থাকবে। আর
আইভারি কোস্ট কিন্তু খুব ভালো ভালো টিম। তো আমি মনে করি জার্মান এবার আমার কাছে খুব ভালো টিম মনে হয়নি। তো ইয়াং প্লেয়ার, তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা খুব টাইট ম্যাচ হবে, এনিবডি ক্যান উইন। ধন্যবাদ ভাই, সাবির ভাই, অনেক আর লম্বা আলোচনা হলো, অনেক কিছুই জানাতে পারলাম বিশেষ করে। ধন্যবাদ আলোচনার জন্য। ধন্যবাদ। এখন জানিয়ে দিব আজকের কুইজ। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অবস্থায় চ্যাম্পিয়ন হয়েছে কয়টি দল? অপশন এ 1, অপশন বি 0, অপশন সি 2, অপশন ডি 3। আপনার উত্তর জানাতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 10, তারপর আপনার সঠিক উত্তর অপশন এ, বি, সি অথবা ডি লিখে আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার এক্সট্রা সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট। এছাড়াও রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।